স্বামী কেন প্রয়োজন? এক তরুণী একদিন এক আলেমের কাছে এসে বলল, হুজুর, আমি শিক্ষিত, স্বনির্ভর, স্বাধীন, বিয়ের প্রয়োজন মনে করি না, অথচ বাবা মা জোর করছেন, কি করব? আলেম হেসে বললেন, বাচ্চা, জীবনে যেমন উন্নতি হবে তেমনি কিছু কঠিন দিনও আসবে। তখন কোনো কিছু ভুল হয়ে গেলে বা সব কিছু এলোমেলো লাগলে কাকে দোষ দিবি? নিজেকে? কখনোই না। এজন্যই তো স্বামীর প্রয়োজন। এই কথাগুলো না আমি ফেসবুকে দেখেছিলাম। মানে যখন এই কথাগুলো আমি পড়ছিলাম, আমার যে কি পরিমাণে হাসি পাচ্ছিল, তো ভাবলাম আমার এই হাসির কথাগুলো একটু আমার ভালোবাসার আপু ভাইয়াদের সঙ্গে শেয়ার করি। সেই সাথে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে স্বামী-স্ত্রী নিয়ে কিছু কথা একটু আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো কিছু ভুল বলে থাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি দেখেন কোনো বিবাহিত দম্পতি বছরের পর বছর ধরে একসাথে আছেন এবং একে অপরকে খুব ভালোবাসেন, তখন হয়তো ভাবতে পারেন তারা কতটা সৌভাগ্যবান। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা তাদের সংসার জীবনে অনেক আপোস করেছে। তারা একে অপরের ভুলকে অপেক্ষা করেছে। তারা একে অপরের অনেক ভুল ক্ষমা করে দিয়েছে এবং তারা হাজারো সমস্যা সহ্য করেছে। একে অপরকে বুঝতে শিখতে বছরের পর বছর ব্যয় করেছে। ভালোবাসা কখনো ভাগ্যের ব্যাপার ছিল না। এটি ছিল পারস্পরিক প্রতিদান, আপোস, ভাগ করার স্বপ্ন, যত্ন, সম্মান, দয়া, ভালোবাসা এবং অনেক বেশি ধৈর্য। আসসালামু আলাইকুম, আমি রিমা। যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ব্লগের শুরুতে আমি অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি। আর আমার ব্লগের শুরুতে যে কথাগুলো বলে থাকি কম বেশি অনেক আপুরাই কিন্তু এই কথাগুলো ভীষণ পছন্দ করে। তবে আজকে একটু বেশি ভারী কথা বলা হয়ে গেছে। জানি না কোনটা আমি ভুল বলেছি কিংবা কোনটা সঠিক বলেছি। আর সেই সাথে কিন্তু সংসারে কাজও করছি। আর এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ। তবে শুক্রবারে আমি 11টার পরেই কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম। তো বেশ কিছু কাপড় গতকালকে রাতে পরিষ্কার করেছিলাম। শীতের সময় না আমি একটু মানে এভাবেই কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। যেহেতু এখন মানে সূর্যি মামার দেখাটা একটু কম পাওয়া যায়, এজন্য আমি যে কাপড়গুলো মানে পরিষ্কার করতে হবে বেশিরভাগ কাপড়গুলো আমি মানে ভারী যে কাপড়গুলো থাকে, মোটা যে কাপড়গুলো থাকে ওগুলো আগের দিন রাতেই পরিষ্কার করে রেখে দিই। পরের দিন খুব দ্রুতই ছাদে দিয়ে আসি। দেখা যাচ্ছে সকাল থেকে একটু রৌদ্র পেলে খুব দ্রুতই কাপড়গুলো শুকিয়ে যাবে। তো অনেক কাপড়ই কিন্তু গতকালকে রাতে পরিষ্কার করেছিলাম। আর এই যে 11টার ভিতরে কিন্তু কাপড়গুলো শুকিয়ে গেছে। তো আমার আব্বাজানের রুমে ওয়ারড্রপে কিছু কাপড় রেখেছি। আর এই যে এখন আমার রুমে আলমারির ভিতরে কিছু কাপড় রাখছি। মানে যে কাপড়টা যেখানে গুছিয়ে রাখি সেখানেই রেখে দিচ্ছি। আর যেহেতু আমার আব্বাজানের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু, তো শুক্রবার এজন্য কিন্তু ম্যাম বাড়িতে এসেছে। তো ম্যাম তাকে পড়াচ্ছে আর আমি কিন্তু একটু পিছন দিয়ে ক্যাপচার করেছিলাম। যাই হোক, অনেক কাজ কিন্তু এর মধ্যে করে নিয়েছি। তো বললাম না দেরিতে একটু ক্যামেরাটা অন করেছি সকালের নাস্তা থেকে শুরু করে। এর মধ্যে কিন্তু আমি দুপুরে রান্না অলরেডি শুরু করে দিয়েছি। তবে কোনো রান্না ওইভাবে আজকে আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি না। একদিকে রান্না হচ্ছিল আর একদিকে আমি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি যখন রুমের ভিতরে কাজ করছিলাম, বাইরে খুব পাখির কিচিরমিচির আওয়াজ পাচ্ছিলাম। এক দৌড়ে বেলকনিতে এসে দেখি যে আপনাদের ভাইয়া অনেকগুলো জাপা পাখি বিক্রি করে দিল। আর এখানে কিন্তু ২০ পিচের উপরে রয়েছে জাপা পাখি, কিছু রয়েছে বয়স্ক, আবার কিছু রয়েছে বাচ্চা। তো শীতের শুরুতে কিন্তু সে অনেক করেই পাখি বিক্রি করে দেয়। যেহেতু এটা আমাদের একটা বাণিজ্যিক মানে ব্যবসা, মূলত পাখি কিন্তু আপনাদের ভাইয়া বিক্রি করার জন্যই এভাবেই মানে পাখির চাষ করে থাকে। তবে যখন পাখিগুলো একসঙ্গে বিক্রি করা হয়, কি বলবো, এত পরিমাণে কষ্ট লাগে। আর আমার চাইতে কিন্তু আপনাদের ভাইয়াই বেশি কষ্ট পায়। সে যে কী পরিমাণে এই পাখিকে যত্ন করে। আর শীতের শুরুতে পাখি বিক্রি করার একটা কারণ আছে। কিছু কিছু পাখি আছে যে শীত সহ্য করতে পারে না। এজন্য শীতের শুরুতেই পাখির দাম থাকে বেশি। আর সেই সুযোগেই আপনাদের ভাইয়া পাখিগুলো বিক্রি করে দেয়। তবে আমাদের পাখি নিয়ে কোনো মানে কোথাও যাওয়া লাগে না। বাড়িতে এসেই কিন্তু সবাই পাখি নিয়ে যায়। তো যাই হোক, পাখি নিয়ে তো বকবক করছি আর এর মধ্যে কিন্তু দুপুরের খাবারটাও টেবিলে মানে গুছিয়ে নিয়েছি। আর এই ডাউলটা আমি সকালে রান্না করেছিলাম জলপাই দিয়ে। তো সকালের খাবার ছিল আমাদের আলু ভর্তা আর ডাউল। তো দুপুরের জন্য ডিম ভুনা করেছি আর গরুর গোস্ত রান্না করেছি নতুন আলু দিয়ে। নতুন আলুর কথা কি বলবো, ১০০ টাকা কেজি। তো যেহেতু নতুন আলু দিয়ে গরুর গোস্ত খেতে ইচ্ছা করছিল, তো আপনাদের ভাইয়াকে বললাম যে টাকার কথা চিন্তা করে লাভ নেই, খেতে যখন হবে তখন তো আনতে হবে।
তো অফ ক্যামেরায় কিন্তু আমরা ৩ জন দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর আজকে দুপুরের খাবার খেয়ে একটু আমি রেস্ট নিইনি। সোজা পাখির ঘরে চলে এসেছি। কারণ আপনাদের ভাইয়া কিন্তু আজকে সারাদিনটাই পাখির ঘরে কাটিয়েছে। নতুন করে পাখির জন্য ঘর তৈরি করছে। তো ভাবলাম যখন পাখির ঘরে এসেছি কিছু পাখি আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলো তো ককাটেল পাখি, আর কি বলবো, যখন ক্যামেরাটা অন করি ইরানা এইভাবে চুপ করে থাকে। আর যখন ক্যামেরার অগোচরে থাকে কি বলবো, এত পরিমাণে চিল্লাপাল্লা দাপাদাপি করে, মনে হয় যে ওদেরই রাজত্ব তখন। আমি তখন বলছিলাম যে এখন লাফালাফি করছো না কেন? তো যাই হোক, ওই পাখিগুলোর কাছ থেকে এখন এসেছি মা বাবার কাছে। মানে এরা কিন্তু অনেক বয়স হয়ে গেছে এদের দুজনের। আর এখানে একটা বাক্স দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু অনেকগুলো বাচ্চা রয়েছে। তো আমি ভিডিও করছিলাম, আপনাদের ভাই আমাকে কিন্তু বকা দিচ্ছিল যে তুমি ওদের ডিস্টার্ব করো না, ওরা এখন বাচ্চাদেরকে খাওয়াবে। আর এই যে সে নতুন করে ঘর তৈরি করছে, এই ঘরের ভিতরে এসে পাখিগুলোকে ছেড়ে দিবে, যাতে পাখিগুলো একটু খোলামেলা পরিবেশে মানে উড়াউড়ি করতে পারে, এই জন্য এইভাবে নতুন করে ঘর তৈরি করছে। তো আমি কি বলবো, আমি তাকে বলছিলাম যদি পাখি হতাম তাহলে যে কত যত্ন পেতাম তোমার কাছে, কেন যে মানুষ হয়েছি। পাখি হলে তুমি বেশি ভালোবাসতে। এভাবে একটু আপনাদের ভাইয়ের সঙ্গে আমি মজা করছিলাম। তো পাখির ঘরে কিন্তু অনেকটা সময় কাটিয়েছি। আর এখন এসেছি আমার আমড়া গাছের কাছে। আর আমড়া গাছে আসার কারণ হচ্ছে আমড়া গাছ থেকে কিছু আমড়া নিতে হবে। দেখি এই আমড়াগুলো মাখা করে খাই কিংবা নারকেলের দুধে রান্না করে খাই, যেটা করেই খাই না কেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। গত ব্লগে তো গাছটা নিচে থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখুন এই পাশেও কিন্তু থোকায় থোকায় অনেক আমড়া ঝুলছে। তো মাশাআল্লাহ, যখন এভাবে আমড়া ঝুলতে দেখি তখন না ইচ্ছা করে না যে গাছ থেকে একটা আমড়া নিয়ে যাই, তবে কি করব, কয়েকদিন পরে তো এই আমড়াগুলো পেকে এমনিতেই ঝরে যাবে। খাওয়ার জিনিস খেতে তো হবেই, আল্লাহর নিয়ামত। আল্লাহর এই নিয়ামতগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি এখান থেকে বতি দেখে কিছু আমড়া আমাকে ছিঁড়ে দাও। সে বলছিল তুমি ছেড়ো, আমি বললাম যে না, আমি ক্যাপচার করছি, তুমি আমাকে কিছু আমড়া ছিঁড়ে দাও। এখন গাছ থেকে আমড়া নিতে থাকি আর আমার একটা প্রিয় আপুর কমেন্ট শেয়ার করি। আমি তো বলেছিলাম যে আপনাদের সাথে 2টা পারি 3টা পারি, মানে যে কয়েকটা পারি আমি কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব। তো লতাস লাইফস্টাইল থেকে আমার প্রিয় আপু এত সুন্দর করে আমাকে কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম আমার কলিজার আপু, আজকে তোমার কথাগুলো হৃদয়ে লাগলো আপু। তবে তোমার নারকেল দিয়ে বাইন মাছ রান্না অসাধারণ লোভনীয় লাগছিল আপু। আমি এভাবে কখনো খাই নাই, তবে একদিন খেয়ে দেখব। তোমার মনে তো কোনো অহংকার নেই কলিজার আপু, তুমি তো অতুলনীয় একটা মনের মানুষ। আল্লাহ তোমাকে তাড়াতাড়ি কানের সমস্যা থেকে মুক্তি দিক, আমিন। তোমাকে কিভাবে ভালোবাসা দিব ভাষায় প্রকাশ করতে পারছি না সোনা আপু। কাউকে বুকে আবার কাউকে পিঠে জায়গা দিলে, তাহলে আমার হাতটা ধরে রেখো আলতো করে, তোমার আদর মাখা হাতের ছোঁয়ায় আপু। সব সময় ভালোবাসি তোমায় ইনশাল্লাহ। আপু তোমাদের সবাইকেই কিন্তু আমি ভালোবাসি। আমি কিন্তু সবসময় বলে থাকি যে আমি তোমাদের সবাইকে ভালোবাসি, কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি এতদূর আসতে পারতাম না। তো আমড়াগুলো নিয়েছি, তারপরে যে দেখুন গাছে কিন্তু মাত্র 2টা ড্রাগন ফল রয়েছে। তো একটা রয়েছে উপরের ছাদে আর একটা রয়েছে নিচের ছাদে। তো নিচের ছাদেরটা রেখেছি আমার আব্বাজানের জন্য। আর উপরের ছাদে যে গাছগুলো সেখান থেকে আপনাদের মানে ফলটা ছিঁড়ে নিয়েছে। আর এটা পিঁপড়া যে কী পরিমাণে খেয়েছে, তো এই অংশটুকু আমার জন্য রেখেছে আর বাকি অংশটুকু কিন্তু সে খেয়ে নিচ্ছে। তো কি বলবো, পিঁপড়ার জন্য কিন্তু ফলটা ভালোভাবে খাওয়া যায়নি। তো আমি বললাম যে আমি আর খাবো না, ওই অংশটুকু পিঁপড়াই খেয়ে নিক, ওদেরও কিন্তু হক রয়েছে। তো ছাদ থেকে এখন এই যে একটু চারিপাশটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন আমার গাছগুলো একদম খালি খালি। কয়েকদিন আগেও কিন্তু এই ড্রাগন গাছে কি পরিমাণে যে ড্রাগন ফল ছিল। আর আমার পাশের বাড়ির ছাদের উপরে কিন্তু সবাই টিকটক করছিল, আমিও কিন্তু বেশ কিছুটা সময় দাঁড়িয়ে ওদের টিকটক দেখছিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। তো এই যে আমার আব্বাজানের জন্য বাকি ফলটা নিয়েছি আর যে কয়েকটা আমড়া ছিঁড়ে নিয়েছি সেই আমড়াগুলো এখন আমি ছাদ থেকে নিচে চলে যাব, কিন্তু তারা কিন্তু এখনও টিকটক করছে। আমি ক্যাপচার করছিলাম, আমাকে কিন্তু তারা কিছুই বলেনি, কারণ টিকটক করতে করতে তারা অভ্যস্ত হয়ে গেছে ক্যামেরার সামনে আসতে, ওতে আর তাদের কোনো সমস্যা নেই। তো ছাদ থেকে রুমে এসেছি, বেশ অনেকটা সময় কেটে গেছে, অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, সেগুলো কোনো কিছু ক্যাপচার করিনি। এখন সন্ধ্যার পর একটু মিষ্টি তৈরি করছি। তো ভাবলাম যে আমি যেভাবে সবসময় বাড়িতে রসমালাইটা তৈরি করি ঝটপট, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যদি কোনো এক্সপার্ট আপু দেখে থাকেন প্লিজ, আমি যদি কোনো কিছু ভুল করে থাকি আমাকে একটু বুঝিয়ে বলবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে রয়েছে, তো সন্ধ্যার পরে একটু গরম গরম মিষ্টি হলে তার কাছে ভালো লাগতো। সে তো মিষ্টি ভীষণ পছন্দ করে।
তো এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, তার সাথে পরিমাণ মতন এখন এই যে ডিম নিচ্ছি। একটা ডিম আমি ফেটে নিয়েছিলাম, তবে একটা ডিম সম্পূর্ণ লাগেনি, যেহেতু মানে ডিমের সাইজটা একটু বড় ছিল। তো আমি পরিমাণ বুঝেই কিন্তু ডিমটা দিয়েছিলাম। আর এখানে আমি পরিমাণ মতন একটু ঘি নিয়েছি, সেই সাথে বেকিং পাউডার নিয়েছি। তো সব কিছু সুন্দর করে একটু মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। প্রথমে মনে হবে যে এটা একটু নরম হয়েছে, কিন্তু 10 মিনিট পরে কিন্তু এটা মিষ্টি তৈরির জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। তো সব কিছু গুছিয়ে আমি 10 মিনিট পরে মিষ্টিটা তৈরি করে নিব। তো মিষ্টি তৈরি করতে থাকবো, আর সেই সাথে আরেকটা ভালোবাসার আপুর কমেন্টস আপনাদের সাথে শেয়ার করছি। ডলিস লাইফ থেকে আমাদের সবার প্রিয় ডলি আপু একটু মন খারাপও আমার উপরে করেছে, আর আপু এত সুন্দর একটা কমেন্টস করেছে। আসসালামু আলাইকুম রিমা আপু, ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছো, রান্না করে নিয়েছো বাইন মাছ নারকেলের দুধ দিয়ে, আমরাও রান্না করি, অসাধারণ লাগে। তোমার বাইন মাছ রান্না দেখে আমার তো এখন খেতে মন চাচ্ছে, কি করব বলো। তারপরে সব কিছু গোছগাছ করে খুলনায় আসলে। এটা কিন্তু ঠিক হয়নি আপু। আপু গো, তোমার আমার বাসায় আসার কথা ছিল। তুমি আমাকে জানাবে না যে তুমি কবে খুলনায় আসতেছো? কিন্তু আমাকে না জানিয়ে তুমি চুরি করে খুলনায় এসেছো, আবার চলেও গেছো। আমি কিন্তু অনেক মন খারাপ করেছি গো। এসে বিরিয়ানিও খেয়েছো, মাশাল্লাহ। আপু, তুমি বিশাল মনের মানুষ। তোমার ওই মনে একটুখানি আমাকেও রেখো। আল্লাহ পাক তোমার মন মানসিকতা সবসময় যেন এমন রাখে, আমি এই দোয়াই করি, আমিন। আপুর কমেন্টসটা পাওয়ার পরে কি বলবো। আপুকে আপু তো আমাকে পরবর্তীতে নক করেছিল আমি কেন আপুকে মানে না জানিয়ে খুলনায় গিয়েছিলাম। তো সেটা অনেক কথা, যাই হোক। আজকে আমি 2টা আপুর কমেন্টস আপনাদের সাথে শেয়ার করলাম, আর এর মধ্যে কিন্তু আমি মিষ্টিটাও তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে একটু ক্যারামেল তৈরি করে দিয়েছিলাম, এই জন্য কিন্তু মানে দুধের কালারটা এমন হয়েছে। সাথে আমি 2টা এলাচ ফলও দিয়েছিলাম। তো দেখুন আপনারা মিষ্টিটা কি সুন্দর ফুলেছে, মাশাল্লাহ। মিষ্টিটা এত পরিমাণে সফট হয়েছিল। আমি কিন্তু সবসময় ক্যারামেল দিয়ে মিষ্টিটা তৈরি করি না, তবে মাঝে মধ্যে ক্যারামেল দিয়ে তৈরি করি, মাঝে মধ্যে একদম সাদা মানে যেটা সাদা কালার হয় সেটাও রেখে দিই। আমার কাছে তো সাদাটাই খেতে বেশি ভালো লাগে, যেহেতু আপনাদের ভাইয়ার এরকমটা পছন্দ, এই জন্য আমি এরকমভাবেই তৈরি করলাম। মাশাল্লাহ, আমার মিষ্টি তৈরিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, আর খেতে যে কি পরিমাণে মজা হয়েছিল কি বলবো আপনাদের। তো এখন একটা মিষ্টি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা সফট হয়েছে। আর আমি কিন্তু আজকে এখান থেকে বিদায় নিব। অনেক বকবক আপনাদের সঙ্গে করেছি, সেই সাথে কিন্তু একটা এলোমেলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। তো সব কিছু মিলিয়ে যদি কোনো কিছু আমি ভুল করে থাকি, প্লিজ আমার আপু ভাইয়ারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে একটা লাইক পাওয়ার যোগ্য, তাহলে একটা লাইক অবশ্যই আমাকে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।